সম্মানিত দর্শক, এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুম। জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের বরাবরের ন্যায় আজকে আমাদের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে হাজির হয়েছেন আসন্ন আলমডাঙ্গা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং একজন সুশীল সমাজের পরিচিত মুখ এবং সাবেক একজন ব্যাংকার মোহাম্মদ সিরাজুল ইসলাম। ওনার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাজুল ইসলাম, আমরা ইতিমধ্যেই বিভিন্ন পোস্টার এবং ফেস্টুনের মাধ্যমে আমরা দেখতে পেরেছি আসন্ন আলমডাঙ্গা পৌরসভার যে পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে আপনি ভোটে দাঁড়াবেন বলে ইচ্ছা পোষণ করেছেন। তো সেক্ষেত্রে আজকে এসএফ টিভির যে জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের সাধারণত জনতার প্রশ্নকেই আমরা রাজনৈতিক নেতাদেরকে করে থাকি এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর রাজনৈতিক নেতারাই দিয়ে থাকেন। যেহেতু দেশের একটি ক্রান্তিকাল পার হওয়ার পরে একটা সুষ্ঠু পরিস্থিতি আসছে এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনও ইতিমধ্যে বলে দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী অক্টোবরের পর থেকে নির্বাচনী কার্যক্রম বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনও আসন্ন। আপনি একজন মেয়র পদপ্রার্থী, আপনার কাছে জনতার প্রথম প্রশ্ন, আপনাকে আলমডাঙ্গার পৌরবাসী যতটুকু চিনে সেক্ষেত্রে আপনি একজন সাদা মনের মানুষ, সুশীল সমাজের একজন মানুষ এবং আলমডাঙ্গা উন্নয়ন কমিটির যেটা আছে সেটার আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন। তো সেই জায়গা থেকে আসলে পৌরসভার নির্বাচন, এই নির্বাচনে আসার আকাঙ্ক্ষা আপনার ভিতরে কেন জাগলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম এসএফ টিভির কলাকৌশলী সহ এসএফ টিভির সাথে জড়িত যারা আছেন সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আমি দোয়া করি এসএফ টিভি যেন উত্তরোত্তর তাদের সফলতার দিকে যেতে পারে। আসলে আসন্ন আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে আমি কেন আসছি, আমরা সবাই জানি যে আলমডাঙ্গা পৌরসভা ১/১০/১৯৮৫ সাল থেকে প্রথম যাত্রা শুরু করে। প্রায় ৪১ বছর এই পথ পরিক্রমায় আমরা দেখেছি নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তারা আনুমানিক ৩৪ বছর পৌরসভা শাসন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ৭ বছর, এই ৪১ বছর বয়স। তো আমরা দেখেছি ইতিপূর্বে পৌর মেয়র হিসেবে বা পৌর চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, এই আলমডাঙ্গা পৌরসভার অনেক উন্নয়ন হওয়ার কথা। আচ্ছা আচ্ছা। কিন্তু বাস্তবে আমরা ৪১ বছর দেখছি যে এই উন্নয়নের দিকে আলমডাঙ্গা পৌরসভা অনেক পিছিয়ে আছে। আচ্ছা, আমি মনে করি, মানে আমার ধারণা যে আমরা যারা আমাদের পূর্বের যারা মেয়র পদ বা চেয়ারম্যান পদে যারা এবং প্রশাসনিকভাবে যারা এই পৌরসভা পরিচালনা করেছেন, তো এখানে তাদের পরিচালনার আমি বলবো না যে তারা ভুলভাবে পৌরসভা পরিচালিত হয়েছে, কিন্তু উন্নয়নের যে ধারা, উন্নয়নের যে গতি ধারা আমরা দেখছি, এ পর্যন্ত দেখেছি তাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। বিশেষ করে আর্থিক দিকটা আমার মনে হয় যে প্রশাসন থেকে শুরু করে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, এই আর্থিক সাইডটা তাদের ভিতরে অনেক প্রশ্ন রেখে গেছে তাদের কাছ থেকে। আচ্ছা। এবং এই আমি যতটুকু জানি আলমডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেণীর একটি পৌরসভা। এই পৌরসভার একটা উন্নয়নমূলক একটা খাত আছে, আর্নিং সোর্স আছে, পাশাপাশি গভর্নমেন্ট বা সরকার বিভিন্ন সংস্থা এখানে আর্থিক অনুদান দিয়ে থাকে এবং এই সমস্ত অনুদান যদি সঠিকভাবে আলমডাঙ্গা পৌরসভায় ইউটিলাইজড হতো তাহলে আমার মনে হয় আলমডাঙ্গা পৌরসভার এরকম দৈন্যদশা থাকতো না। আচ্ছা, আমি মনে করি যে পূর্বের যারা এই পৌরসভাকে পরিচালনা করেছেন তারা এই ক্ষেত্রে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আচ্ছা। এবং আমি মনে করি এবং সেই
জায়গাগুলোতে বিশেষ করে সততা এবং জবাবদিহিতা, আচ্ছা জনগণের সাথে সরাসরি যোগাযোগ, উন্নয়নমুখী পরিকল্পনা, নবীন এবং প্রবীণদের প্রতিনিধি, আচ্ছা দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে এগিয়ে চলার জন্যই আমি এই পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। এবং আমি যদি পৌর মেয়রের নির্বাচিত হই, তাহলে আমি মনে হয় এই আলমডাঙ্গা কেন, আমি বাংলাদেশে আমরা ধরে নিতে পারি যে আসলে দীর্ঘ 41 বছর যে পৌরসভার যে দণ্ডদশা, এই দণ্ডদশাকে আসলে কাটিয়ে তোলার জন্য আপনি এই যে এই বয়সে এসে নির্বাচনের একটা সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা অবশ্যই প্রশংসার দাবিদার। যেহেতু আমরা এখন দেখি যে সুশীল সমাজের মানুষ আসলে নির্বাচনমুখী হয় না, এটার পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে, কিন্তু সেই জায়গা থেকে আপনি বের হয়ে এসে আপনি চিন্তা করেছেন যে না, মানুষের সেবা করার আসলে বয়স বা সময়ের প্রয়োজন হয় না, যদি সঠিক ইচ্ছা থাকে এবং সদিচ্ছা যদি থাকে তাহলে সম্ভব। সেই ইচ্ছা থেকে তো আপনি নির্বাচনে অবশ্যই আসছেন। অবশ্যই আসলে আমি এই পৌর মেয়রের নির্বাচনে অংশ নেব এইরকম চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না। আচ্ছা এবং আমি এটার থেকে একটু দূরে থাকারই চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন সাইড যখন পৌর নির্বাচনের যে একটা সৃষ্টি হয়েছে, তখন আমি দেখলাম বিভিন্ন কর্নার থেকে, সুশীল সমাজ থেকে শুরু করে শ্রমিক সমাজ, ধর্মীয় গোষ্ঠী বা বিভিন্ন যারা অরাজনৈতিক ব্যক্তিবর্গ, যারা ভালো চিন্তা ভাবনা করে, এবং সকলেই অনেকেই, আমি এই চলপথে আমি এখন গণসংযোগ করি, আমার সাথে অনেকে অনেক ধরনের কথা বলছে যে এখানে সাধারণত একটা কথা আমাকে খুব পীড়া দেয়, যে এখানে সাধারণত ভালো মানুষ যায় না, এখানে তো খারাপ লোকে যায়, তা আপনি কেন একটা ভালো মানুষ এখানে যাচ্ছেন? আমি তো এইটাই তো আসলে আমাদের ব্যর্থতাই বলবো, কারণ আমরা যারা ভালো মানুষ সমাজে ভালো করতে পারি, কারণ আমরা তো প্রতিষ্ঠিত, আমরা যে কি করবো এটা আমাকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ আমি এমন একটা ব্যক্তি, আপনারা সবাই জানেন, আমি বিগত 40 বছর একটা প্রতিষ্ঠানে চাকরি করেছি, সোনালী ব্যাংকে আমি চাকরি করেছি, তার ভিতর 13 থেকে 14 বছর আমি ম্যানেজার পোস্টে চাকরি করেছি। আমি যদি ইচ্ছা করতাম তাহলে এখান থেকে শত শত কোটি টাকা মানে আমি এখানে ইনকাম করতে পারতাম, কিন্তু আজকে দেখেন আমি সোনালী ব্যাংকে যখন চাকরি করেছি, আমার যারা সমালোচক, আমার যারা বিরোধী পক্ষ, তারাও কিন্তু এই জায়গায় কিন্তু আমার কোনো ত্রুটি তারা ধরতে পারেনি। আচ্ছা আচ্ছা। তো আমি মনে করি যে এই যে একদম শেষ বয়সে আমি একটা উদাহরণ সৃষ্টি করতে চাই, যদি আল্লাহ যদি আমাকে পৌর মেয়রের এই পদে যদি আসীন করেন, তাহলে এখানে আমার একটাই চাওয়া এবং একটাই পাওয়া, জনগণের যে অধিকার, আসলে জনগণ যেটা চায়, এবং এই দুর্নীতির ভিতরে যে মানুষ ভালো কাজ করতে পারে, এবং সেইটাই আমি দেখাতে চাই। জনতার একটা প্রশ্ন আপনার কাছে আছে, সে প্রশ্নটা হচ্ছে যে আপনি মেয়র পদপ্রার্থী হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। মূলত কথা হলো যে এই আলমডাঙ্গার মাটিতে বা এই পৌরসভায় আপনার এমন কি কন্ট্রিবিউশন আছে যে যেটার উপরে আপনি আশা করতে পারেন যে জনগণ আসলে আপনাকে ভোটে নির্বাচিত করবে? পাশাপাশি এই পৌরসভার যে সাধারণ জনগণ তারা যেভাবে ভাবছে যে প্রকৃতপক্ষে আমাদের মেয়র কেমন হওয়া উচিত, সেই জায়গাটা থেকে নিজেকে আপনি কতটুকু যোগ্য মনে করেন? আসলেই আলমডাঙ্গা পৌরসভার আমার কন্ট্রিবিউশন কতটুকু আছে এটা আমি কিভাবে বলবো? আমি এতটুকু বলতে পারি যে আমার বিভিন্ন কার্যকলাপ, আমার বিভিন্ন কর্মপ্রণালী, যেটা আমি ছাত্র জীবন থেকে শুরু করে আমি আমার কর্মজীবন এবং অবসর জীবনেও আমি যেটা এই আলমডাঙ্গা পৌরবাসী সহ এলাকার মানুষের জন্য যতটুকু আমি করেছি, আমরা মানুষে বলতে পারবে যে আমার কন্ট্রিবিউশন কতটুকু আছে। আমি সততার সাথে চলার চেষ্টা করি এখনো। আমি আর্থিকভাবে যে খুব সচ্ছল মানুষ আমি কিন্তু তা নয়। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমি যখন আলমডাঙ্গা কলেজে ছাত্র ছিলাম এবং বাইরে লেখাপড়া করেছি, তো এখানে কখনোই আমি দুর্নীতি, অন্যায়, অসত্যের সাথে আমি কখনো আপোষ করিনি। এইটা কিন্তু আলমডাঙ্গাবাসী দলমত নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ আমাকে জানে এবং চেনে। এবং আমার কন্ট্রিবিউশন এইটাই যে আমি একজন সৎ ভালো মানুষ, এইটা যে সাধারণ মানুষ যেটা স্বীকৃতি দেয়, এইটাই হচ্ছে আমার পুঁজি, এবং এইটাই হচ্ছে সমাজের আমার কন্ট্রিবিউশন। আপনারা দেখেন আমি আলমডাঙ্গাতে
একটা বৃহৎ একটা সমিতি আছে, আলমডাঙ্গা বণিক সমিতি, এবং এই বণিক সমিতির পরপর আমি 3টি নির্বাচন করছি, এবং এই নির্বাচনটা বিভিন্ন সরকারের আমলে করেছি, আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন সরকারের আমলে আমি করেছি। কিন্তু এই নির্বাচনে আমি আমার মেধা, আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা দিয়ে যেভাবে আমি নির্বাচন পরিচালনা করেছি, শুধু আলমডাঙ্গা প্রশাসনই নয়, আলমডাঙ্গাবাসী এবং এই বণিক সমিতির সাথে যারা সম্পৃক্ত তারা আমাকে ভালোভাবে তারা জানে এবং চেনে যে আমি কিভাবে নির্বাচনটা পরিচালনা যেহেতু করছি। আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন খেলাফত মজলিসের, আপনি পৌর মেয়র হিসেবে পদপ্রার্থিতা ঘোষণা করেছেন, সেক্ষেত্রে কি আপনার দলের পক্ষ থেকে কোনো সমর্থন বা মনোনয়ন দেওয়ার বিষয়গুলো কি আছে কি? না, এখানে আসলে পৌর মেয়র নির্বাচনটা এটা হচ্ছে দল নিরপেক্ষ নির্দলীয় একটা নির্বাচন, এটা সরকারিভাবে কিন্তু এটা বলা আছে। আমি একটা সংগঠন করি, খেলাফত মজলিস বা অন্যান্য সংগঠন, তাদের নমিনেশন নেই, আমি কিন্তু কোনো নমিনেশন নিয়ে। সেক্ষেত্রে কি আপনার দলের সিনিয়ররা কি জানেন? হ্যাঁ, সিনিয়ররা জানে, এবং তারা আমি যে নির্বাচন করছি তারা আমাকে সমর্থন দিয়েছে। আমার মানে মেন যেটা, এলাকার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আমি একটা সংগঠন করতে হবে, কারণ দেশের প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে একটা দর্শনের সাথে তারা সম্পৃক্ত থাকে। ঠিক ওইরকম ভাবে একটা ছোট সংগঠন হলেও আমি সংগঠনের সাথে আছি, কিন্তু আমি এলাকার জনস্বীকৃত সাধারণ মহল, সাধারণ জনতা, সুশীল সমাজ প্রত্যেকেরই প্রতিনিধিত্ব করার জন্য দলমত নির্বিশেষে আমি নির্দলীয় হবে এই নির্বাচন করার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমার সংগঠনকে আমি জানিয়েছি আমি নির্দলীয় নিরপেক্ষভাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এবং আমার সংগঠন সেখানে আমাকে বলছে ঠিক আছে, আপনার যে ডিসিশন, এই ডিসিশনটা আমাদের সমর্থন আছে। আপনি এখানে আমাদের মনোনীত হওয়ার কোনো প্রয়োজন নাই। অন্যান্য সংগঠন যেমন আমাদের বৃহৎ সংগঠনগুলো আছে, তারা নমিনেশন নেওয়ার জন্য একাধিক প্রার্থী সেখানে আছে, আমরা সেই রকম কোনো নমিনেশন নেওয়ার। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকুন, অল্প সময় পরে ফিরে আসবো। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। বিশ্বাসের নাম তাজ ইলেকট্রনিক্স, সকল প্রকারের মিনিস্টার ইলেকট্রনিক্সের সামগ্রী এখন এক জায়গায়। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা রেল ব্রিজ রোড, মিয়াপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। সম্মানিত দর্শক, আমরা আবারও ফিরে আসলাম। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা আমার প্রশ্ন না, এটা জনতার প্রশ্ন। নির্বাচনের আগে আমাদের দেশের একটা ট্রেডিশন, নির্বাচনের আগে ভোট নেওয়ার জন্য সাধারণ মানুষকে কিন্তু গালভরা আশ্বাস দেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নির্বাচনের পর তারা বেমালুম ভুলে যান, আসলে তারা সেই জায়গাটাতে থাকতে পারে না। এটা কেন থাকতে পারে না? এটা আসলে তাদের ব্যর্থতায় বলেন আর সফলতা বলেন, যেটাই বলেন সেটা তাদের ভিতরে কাজ করে। আপনার কাছে আমার প্রশ্ন যে আলমডাঙ্গা পৌরসভায় যখনই কোনো রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসা করা হয়, তারা প্রথমেই বলে আমি নির্বাচিত হওয়ার পর রাস্তাঘাট উন্নয়ন করব, এটা করব, সেটা করব, ইত্যাদি ইত্যাদি। এই গতানুগতিক উন্নয়নের ধারা বাদ দিয়ে এমন স্পেশালি কোনো পরিকল্পনা আছে কি? জনগণ যদি আপনাকে নির্বাচনে নির্বাচিত করে, পৌর মেয়র হিসেবে যদি আপনি পৌরপিতার দায়িত্ব পালন করেন? আসলেই এটা আমাদের শুধু আলমডাঙ্গা নয়, জাতি হিসেবে এটা আমাদের একটা সারা দেশেই এটা আমাদের ব্যর্থতা, পলিটিক্যাল ট্র্যাডিশন, যে নির্বাচনের আগে কত গালভরা বলি, উন্নয়নের প্রতিশ্রুতি, নানান ধরনের কথা আমরা বলি। এটা কিন্তু দেখেন, একটা মানুষ, আমরা যে নির্বাচন করছি, এই নির্বাচনের ভিতরে অনেকেই আছে, এটা আমি নাম বলবো না, সাধারণ মানুষও জানে তাদের রাজনৈতিক ক্যারিয়ার, তাদের সামাজিক অ্যাক্টিভিটিস, অনেক বিতর্কিত অনেক ব্যক্তি আছেন, কিন্তু তাদের এই নির্বাচনকালীন সময় তাদের এমন সুন্দর সুন্দর কথা তারা বলছে, যে কথাগুলা ওই যে যারা জানে ওই ব্যক্তি সম্পর্কে, ওই প্রার্থী সম্পর্কে, তো তারা তো তাকে ওইভাবে মূল্যায়ন করবে না। জি। তো আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, আমি যদি পৌর মেয়র ওখানে যদি যাই, আজকে দেখেন আমরা বলি, কারণ কথা বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন হয়, কারণ এই নির্বাচনে আমরা এক সময় আমি
আমাদের একজন ভাই আমি ছিলেন। প্রশ্নটা ছোট করে একটা উত্তর চাই আপনার কাছে, যে আসলে আপনি স্পেসিফিক কোন উন্নয়নের চিন্তা আছে কিনা? হ্যাঁ, এইটা হচ্ছে এইটারই ব্যাপার। আমার প্রথম চিন্তা ভাবনা যে আমি যখন যদি পৌর মেয়র নির্বাচিত হই, আসলে আমরা তো কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় রাস্তাঘাট নাই, কোন জনগণের কি সমস্যা আছে, আমরা যখন নির্বাচিত হই, আমাদের নির্বাচিত যে সমস্ত প্রতিনিধি ছিলেন বেমালুম তারা ভুলে গিয়ে তাদেরকে কিছু ব্যক্তি তাদেরকে সারাউন্ডিং করে রাখতো। আচ্ছা। এবং তারা যে কথাটা বলতো, যেখানে হয়তো দেখা যাচ্ছে উন্নয়নের ফুলঝুরি তারা সেখানে দেখাইছে বা উন্নয়নের কথা তাদেরকে বলেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওই অর্থটা যেখানে ব্যয় করেছে সেখানে ওইটার ব্যয় করার সেখানে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তো আমি যদি নির্বাচিত হই, এটা আল্লাহ যদি আমাকে ওই পদে করেন, আমার প্রথম কাজ হবে যে সরাসরি জনগণকে সাথে নিয়ে আমার যে কোনো কাজ, যখন বাজেট ঘোষণা হবে, বাজেটের এক একটা খাত থাকবে, যেমন আমাদের ড্রেনেজ, রাস্তাঘাট, তারপরে আমাদের সুপেয় পানি, স্বাস্থ্য, তারপরে শিক্ষা, তারপরে আমাদের আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেগুলা, এই সমস্ত কাজগুলাতে সম্পৃক্ত যারা আছে তাদেরকে তো আমরা নির্বাচিত হয়ে যাওয়ার পর তখন আমরা মনে করি যে আমরা এক একজন শাহিনশা। এইসব লোকগুলাকে, যারা এর সাথে অভিজ্ঞতা যাদের আছে, যারা পারদর্শী, যারা এই ব্যাপারে যাদের সক্ষমতা আছে, এই সমস্ত লোকগুলাকে নিয়ে যে জায়গায় যেটা করার প্রয়োজন সেইটাই প্রায়োরিটি আমি সেখানে প্রথম দেওয়া হবে এবং দেব। এবং এখানেই আর্থিক যে বিষয়টা থাকবে, এই আর্থিক সচ্ছলতা ওই এলাকার যেখানে উন্নয়ন হবে, ওই এলাকার সাধারণ মানুষ এবং তারাই সেটা বুঝে নেবে এবং তারা সেটা কিভাবে করবে, এটা আমার, হ্যাঁ একটা কমিটি তো থাকবে, কিন্তু সেই কাজটাকে সুন্দর এবং সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য ওই এলাকার জনগণই যথেষ্ট। জনগণ যদি না বুঝতে পারে, কারণ এখন দেখেন অনেক জায়গায় উন্নয়নমূলক কাজ হচ্ছে, এই যে কিছুদিন আগে আমরা দেখছি আমাদের এই যে 6 নম্বর ওয়ার্ডে মাদ্রাসার ওখানে একটা রাস্তা, সেখানে রাস্তা আছে আমাদের মাদ্রাসার পাশ দিয়ে, সেখানে 3 নম্বর 4 নম্বর ইটের খোয়া দিয়ে সেখানে রাস্তা, এলাকার জনগণ সেটাকে প্রতিরোধ করে সেখানে কাজ বন্ধ রেখে পরবর্তীতে সেখানে তারা 1 নম্বর ইট বা ভালো মেটেরিয়াল দিয়ে তারা সেটা করছে। এই যে জনগণ, এখন আমরা দেখি যে এই পৌরসভাতে যে সমস্ত কন্ট্রাক্টর বা যে সমস্ত যারা উন্নয়নমূলক কাজের সাথে মানে আইনগত ভাবে যারা সম্পৃক্ত, এমন কিছু লোক এখানে তারা কন্ট্রাক্টরি করে যে সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলতেই ভয় পায়, যার কারণে কাজ বুঝে নেওয়া তো দূরে থাক। আর আমার কাজ থাকবে, যত বড় ক্ষমতাশালী লোক হোক না কেন, যত বড় পলিটিশিয়ান হোক না কেন, যেভাবে কাজ হওয়ার দরকার, জনগণ যেভাবে বুঝে নেওয়ার মতো তাদের শক্তি লাগবে, সেই শক্তি আমি পৌর মেয়র যদি নির্বাচিত ওই জনগণের সাথে থেকে আমি সেখানে ফাইট করব। অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার উন্নয়ন তো করবেন, পাশাপাশি আপনি যে বয়সে দাঁড়িয়ে আছেন, এই আলমডাঙ্গা পৌরসভায় আপনার মতো এই বয়সের অনেক একটা বহুলাংশ একটা জনগোষ্ঠী কিন্তু আছে, যারা সমাজে একেবারেই মানে হেয় প্রতিপন্নই হয়ে থাকেন। বিশেষ করে 60 ঊর্ধ্ব মানুষ যারা আছেন, তারা দেখবেন যে বিভিন্ন চায়ের দোকানে বলেন, ফ্যামিলিতে বলেন, সব জায়গাতে তাদের মেন্টাল রিক্রিয়েশনের জন্য কিন্তু আসলে কাজ করার মানে তাদের কোনো সুযোগ থাকে না। তা আপনি যে বয়সে আছেন, এই বয়সে মেয়র হলে আপনি কি আপনার বয়সের মানুষগুলোর জন্য এমন কোনো ব্যবস্থা নেবেন যে সেই ব্যবস্থাতে অন্তত সেই মানুষগুলো কিছু সময়ের জন্য হলেও হাসবে এবং প্রাণ খুলে কথা বলতে পারবে? সুন্দর একটা কথা বলেছেন। আমি আসলে দেখেন, প্রত্যেকটা নির্বাচনে সে মেয়র হোক, কমিশনার হোক, এমপি হোক, তাদের কিন্তু একটা গোল থাকে, জি, তাদের নির্বাচনের প্রতিশ্রুতি থাকে, এটা থাকবেই, এটা থাকাটাই স্বাভাবিক। নিঃসন্দেহে। তো এখন আপনারা জানেন আলমডাঙ্গাতে একটা পাবলিক লাইব্রেরি আছে। এই পাবলিক লাইব্রেরির সে প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি এর সাথে জড়িত, 1982 সাল থেকে। তো এই পাবলিক লাইব্রেরিটা একেবারে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পথে ছিল। তা আমি আমাদের এই যে মেয়র মহোদয় ছিলেন সৈয়দ মেহেদি ইসলাম সাহেব, উনি কিছু টাকা দেয় এবং সংস্কারমূলক কাজ করে। আমাকে সংস্কার মূলক কাজের আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি সেটাকে সংস্কারটাকে সুন্দর একটা অবকাঠামো সেখানে তৈরি করে, মানে রিপেয়ার করে সেখানে বসার একটা সুন্দর পরিবেশ সেখানে তৈরি করেছে। তো এই যে আমার সাথে কিন্তু এই আমার মতন 60 ঊর্ধ্ব লোকের সংখ্যা হচ্ছে বেশি। তো সেখানে তারা কিন্তু আমাকে এই ধরনের একটা আমার পরামর্শ দিয়েছিল যে সিরাজুল, যদি ভবিষ্যতে যদি
আমরা কোনো কাজ উন্নয়নমূলক বা এই যে আমরা যারা সাহিত্য ব্যক্তি যারা আছে, আমাদের একটা বসার জায়গা যদি হয়, তা আমি সেখানে বলছেন আমাদের ভিতরে আছে আমাদের এমপি মকবুল হোসেন ভাই আছেন, আমাদের যিনি জাতীয় পার্টির এমপি ছিলেন, আমাদের শ্রদ্ধ স্যার আফিল উদ্দিন স্যার আছেন, আমাদের অ্যাডভোকেট আব্দুর রশিদ ভাই আছেন, আমাদের শ্রদ্ধ শহীদ আজহার সাহেব আছেন, এই ধরনের অনেক ব্যক্তি আছেন যারা বলছে সিরাজুল এমন একটা ব্যবস্থা করা যায়, এই পাবলিক লাইব্রেরিতে যেন এমন একটা পরিবেশ তৈরি করা যায় যেমন এই 60 লোক যদি মাসেই হোক বা সপ্তাহে হোক বা দিনের একটা সময় হোক, আমরা যদি এখানে আড্ডা দিতে পারি বা আমাদের কথাগুলো যদি প্রকাশ করতে পারি, হয়তো আমরাও উপকৃত হব, আমাদের পরিবার পরিজন, আমরা মেন্টালিটি দিক দিয়েও আমরা অনেক উপকৃত হব। কারণ অনেক জায়গায় আছে, যেমন আমাদের চুয়াডাঙ্গাতেও আছে বয়স্কদের একটা সংগঠন আছে, তারা সেখানে বসে, কিন্তু আলমডাঙ্গাতে এরকম নাই। আমার কিন্তু এইটা আমার মাথার ভিতরে আছে, এবং আমার যারা মুরব্বী আছেন, যেমন আমরাও তো এক সময় আজ গত কয়েকদিন আগে আমি এই কয়েকদিন কালকেই কি ধরনের পরিকল্পনা আছে আপনার? আমার একটা পরিকল্পনা আছে যে এই যে বয়স্ক যারা আছেন তাদেরকে সাংস্কৃতিক ভাবে বা বিনোদনমূলক কোনো কাজে বা কালচারাল সাইড দিয়ে তাদেরকে সমৃদ্ধ করা যায়, এবং তারা যে কয়জন হবে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় তারা সেখানে অবস্থান করবে, এবং তাদের যে সমস্ত মেটেরিয়ালস, যে সমস্ত উপকরণ তাদের সেই মেন্টাল ক্রিয়েশনের জন্য প্রয়োজন, সেই ব্যবস্থাটা এটা করার কিন্তু আমার আগের থেকে পরিকল্পনা আছে। এবং আপনি যে সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ এইটা তো আমার জানাও ছিল না। কারণ আমি এই নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি হিসেবে অনেকে আমাকে এই কথাটা বলে যে প্রবীণদের এই যে কিছুদিন আগে এই যে মানব অধিকার উন্নয়ন কমিটির পক্ষ থেকে বা অনেক প্রোগ্রাম করে আমাকে সেখানে ডাকে, এবং এই যে আমাদের ডায়াবেটিস সমিতির মিলনায়তন, খেলাফত ইসলাম তো একটা রাজনৈতিক সংগঠনের সাথে অলরেডি ওরা জোটবদ্ধ আছে, তো যেহেতু আপনারা যাদের সাথে জোটবদ্ধ আছেন, সেক্ষেত্রে নির্বাচনের সময় জোটের থেকে যদি বলা হয় যে আপনাকে নির্বাচন থেকে প্রত্যাহার যদি করতে বলে, সেক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত? না, এখানে আমি একটা কথা বলেছি, এখানে আমি 11 দলীয় জোটের একটা সংগঠন খেলাফত মজলিস, এটা সারা বাংলাদেশে এই সংগঠন আছে। আমি এই সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, কিন্তু আমার এখানে আমি কোন জোটের থেকে এখানে নির্বাচন আমি করছি না। আচ্ছা আচ্ছা, আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, এখানে রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয়। মুখ্য আমি রাজনৈতিক কোনো পরিচয় আমার কোনো প্রতিবন্ধকতা আসলেও না, আমি সেটা আমি অ্যালাউ করবেন না, অ্যালাউ করব না, এবং প্রতিবন্ধকতা আসবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে 21শ শতাব্দীতে এসে আমাদের প্রত্যেকেই চিন্তাই হচ্ছে যে উন্নত বিশ্ব তৈরি করা, উন্নত সমাজ তৈরি করা, উন্নত দেশ তৈরি করা। আমরা চাই যে আলমডাঙ্গার পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে যেনারা নির্বাচনের যুদ্ধে আসছেন, নির্বাচনের মাঠে কাজ করছেন, এবং নির্বাচনের শেষ অবধি পর্যন্ত যারা লড়বেন, তারা অবশ্যই একটি সুন্দর আলমডাঙ্গাই তৈরি করবেন। আসলে এটাই সকলের প্রত্যাশা। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, যেহেতু এমন একটা সময়ে আপনি নির্বাচন করতে এসেছেন, এটা আসলে আপনি নিজেই প্রশংসার দাবিদার, যেহেতু শারীরিক শক্তি মানসিক শক্তিকে একসাথে মিলে এই ভোটের মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটের যুদ্ধ আপনি নামবেন। এই এলাকার মানুষের কাছে নির্বাচনকে সামনে রেখে আপনার কোনো মেসেজ আছে কি? আসলে দেখেন, আমি একটা কথা বলি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে। আমি কিন্তু আলমডাঙ্গা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। দুঃখজনক হলেও সত্য, আলমডাঙ্গার যারা সাংবাদিক মহল আছে, এই সাংবাদিক মহল কিন্তু দুইটি ভাগে বিভক্ত হওয়ার কারণে এরা কিন্তু অনেকটা, আমার দৃষ্টিতে এটা একটা অনেকটা অবহেলিত। প্রশাসন বলেন, সুশীল সমাজের মানুষ বলেন, সাংবাদিকদের একটু অন্য চোখে দেখে। এটা কিন্তু আমার কাছে খুব পীড়াদায়ক হিসাবে আমি এটা মনে করি। তো আমার কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আছে, আমি যদি আলমডাঙ্গার পৌর মেয়র নির্বাচিত হই, আলমডাঙ্গা পৌরসভার অর্থায়নে আলমডাঙ্গা পৌরসভার নির্দিষ্ট একটি জায়গায় আমি উভয় সংগঠনের প্রেস ক্লাবের, যারা প্রেস ক্লাবের সাথে জড়িত, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব বলেন আর আলমডাঙ্গা প্রেস ক্লাব বলেন, যেহেতু আমি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আমার একটা চিন্তা ভাবনাই আছে যে আমি যদি পৌর মেয়র নির্বাচিত হই, আমি আলাদা একটা প্রেস ক্লাব ভবন করব পৌরসভার অর্থায়নে, এবং এই প্রেস ক্লাব ভবনের তারা দ্বিধাভক্ত হলেও তারা তাদের কাজ আলাদাভাবে তারা সম্পাদন করবে।
এটা কোনো অসুবিধা হবে না। জনতার জন্য কি মেসেজ আচ্ছা, আপনার? আমি এই কথা বলি, আমি দেখেছি, আমি আমার চাকরি জীবনে দেখেছি, আমি যখন গাংনীতে ম্যানেজার ছিলাম, গাংনী সোনালী ব্যাংকের ম্যানেজার ছিলাম, উপজেলার ভিতরে কিন্তু প্রেস ক্লাবের একটা ভবন আছে, সরকারিভাবে তারা সেটা করে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা কিন্তু অন্য জায়গায় সাংবাদিকদের এটা করে দেয় না। এবং কিন্তু আমি যদি নির্বাচন, কিন্তু আমার এটাও কিন্তু একটা প্রায়োরিটি আছে। আচ্ছা আচ্ছা তো আমার জনগণের কাছে আমার যে মানে যে জিনিসগুলা আমাদের পূর্বের যে পৌর পিতারা বা পৌর প্রশাসক বা পৌর মেয়র বা পৌর চেয়ারম্যান যারা ছিলেন, তারা যে জিনিসটা জনগণের যে জিনিসটা স্বাভাবিক যে চাহিদাটা, তারা যে জিনিসগুলো পূরণ করতে পারেনি, আমি মনে হয় তারা যদি, আমি যে পৌর মেয়র নির্বাচিত হই, তারা যে দাবিটা যদি করে, তাদের সেই চাহিদাটা আমি প্রথম প্রায়োরিটি দিয়ে সেইটা চাহিদাটা আমি পূরণ করবো। আচ্ছা। কারণ এখানে রাস্তাঘাটের উন্নয়ন এগুলো তো হবেই, এটা তো একটা চলমান প্রক্রিয়া। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ দেখছিলেন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠান, এবং আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি আছেন অত্যন্ত চমৎকারভাবে আজকের জনগণের প্রশ্নের উনি অনেক উত্তর দিয়েছেন। আসলে আমরাও চাই যে আগামীর আলমডাঙ্গায় একটি মডেল পৌর সভা তৈরি হোক, এবং এই এলাকার মানুষ অর্থাৎ পৌরবাসী যারা আছেন উন্নত সেবা পাক, উন্নত অবকাঠামো তৈরি হোক, এই প্রত্যয়ে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।